Dear students, Calcutta University BCom Semester 3 under CCF system as per National Education Policy. আমি শুভাশিস ভট্টাচার্য তোমাদেরকে আমি লাস্ট ডেতে একটা ভিডিও করে দিয়েছিলাম এবং তখন আমি বলেছিলাম যে এখন থেকে রেগুলার তোমাদের যে দুটো মেজর সাবজেক্ট আছে ট্যাক্সেশন 1 ডাইরেক্ট ট্যাক্সেশন 1 আর হচ্ছে কি কস্ট অ্যাকাউন্টিং 2 তোমরা তো রুটিন পেয়ে গেছো 21 মার্চ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এক্সাম এসেই গেল তো আমি বলেছিলাম যে টিপিক্যাল যে প্রবলেমগুলো হবে কি ট্যাক্সের বলো কি কস্টের বলো এগুলো কিন্তু আমি রেগুলার ভিডিও করতে দিতে থাকবো হ্যাঁ তোমরা রেগুলার কিন্তু আমার ভিডিও ক্লাসগুলোকে ফলো করবে আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে যেরকম লাস্ট ডেতে গতকালকে আমি তোমাদের অ্যাকোমোডেশনের ব্যাপারে একটা ভিডিও করে দিয়েছিলাম এমপ্লয়ার তার এমপ্লয়িকে অ্যাকোমোডেশন প্রোভাইড করছে হ্যাঁ তার কতখানি পার্সেন্ট ট্যাক্সেবল হবে একদম রুল দিয়ে একটা অঙ্ক করিয়ে দিয়েছিলাম একদম কমপ্লিট ভিডিও করে দিয়েছিলাম যারা দেখেছো যারা ফলো করেছো নিশ্চয়ই তারা বুঝতে পেরেছো পুরোটা শিখে গিয়েছো আর যারা এখনো দেখোনি তাদেরকে বলবো আমি অ্যাডভাইস করবো যে রেগুলার কিন্তু আমার ভিডিও ক্লাসগুলোকে ফলো করো পরীক্ষার সময় কিন্তু এগুলো তোমাদের হাতে কিন্তু একটা অ্যাসেট হিসেবে থাকবে রাত্রে যখন ঘুমানোর সময় সবার আগে ফোনটাকে খুলে শুধু আমার ভিডিওগুলোকে কানে হেডফোন দিয়ে মন দিয়ে শোনো বাইরে যাতে কোনো আওয়াজ কানেতে না আসে কানে হেডফোন লাগিয়ে মন দিয়ে শোনো দেখো পাই টু পাই করে আমি কিন্তু রুল বলে দিই অঙ্কগুলোকে করিয়ে দিই এবং এমন একটা অঙ্ক আমি কিন্তু চয়েস করে করিয়ে দিই যেটা কিন্তু পুরোটা কিন্তু কভার করে যায় ওইটুকুনি শুনেই কিন্তু আরো দুটো অঙ্ক তুমি কিন্তু করে নিতে পারবে আর যেগুলো আমি করাই এগুলো কিন্তু মোস্ট তোমার হচ্ছে কি পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট যেরকম কালকে যে ভিডিওটা করে দিয়েছিলাম মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও ক্লাস কালকে আমি করে দিয়েছিলাম আমি লিখেও দিয়েছিলাম আর তোমাদেরকে বলবো যে আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে যখন আমি ভিডিওগুলোকে যখন আপলোড করবো সবার আগে যাতে তোমাদের কাছে কিন্তু চলে যায় যেটা তোমাদের জন্য কিন্তু পরীক্ষার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে আর আরেকটা জিনিস বলে দেবো যেগুলো আমি বোঝাই যদি কোনো জায়গায় তোমাদের কোনো কোয়ারি যদি থেকে থাকে একদম নির্দ্বিধায় আমার কাছে পড়ো না তাতে কিন্তু লজ্জার কোনো ব্যাপার নেই একদম উইদাউট এনি হেজিটেশন আমি ওরকম মানুষ না একদম উইদাউট এনি হেজিটেশন আমাকে কিন্তু কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের এনি কোয়ারি কিন্তু আমার থেকে কিন্তু তোমরা জেনে নিতে পারো ডাউট ক্লিয়ার করে নিতে পারো আমার নাম্বার তোমরা প্রত্যেকেই জানো দুটো নাম্বার আছে 9830539710 এটাতে আমার হোয়াটসঅ্যাপও হয় কলও হয় আর সেকেন্ড নাম্বারটা হলো 861776171266 এই দুটো নাম্বার আমার আছে কল করে হোয়াটসঅ্যাপ করে যেভাবে খুশি আমার থেকে কিন্তু তোমরা যে কোনো প্রকারের কোয়ারি তোমাদের যদি কিছু থাকে ডাউট যদি থাকে ডাইরেক্ট ট্যাক্সেশন 1 এবং কস্টে আমি কিন্তু তোমাদেরকে হেল্প করে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের আমি ডাউট ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো আজকের আমি যে ভিডিও ক্লাসটা করাচ্ছি এটা হলো তোমার স্যালারি ইন লিউ অফ লিভ স্যালারি ইন লিউ অফ লিভ और এটাকে আমরা বলতে পারি যে লিভ এনক্যাশমেন্ট ঠিক আছে অফ স্যালারি লিভ এনক্যাশমেন্টই আমরা বলি আচ্ছা সবার আগে বলবো যে লিভ স্যালারি কাকে বলে লিভ স্যালারি হলো অ্যামাউন্ট পেড বাই অ্যান এমপ্লয়ার টুয়ার্ডস লিভ অ্যাভেলেবল to an employee but not utilized by him তার এমপ্লয়ির হাতে যে ছুটি অ্যাভেলেবল আছে যেটাকে সে ইউটিলাইজ করেনি তার জন্য এমপ্লয়িকে যে টাকাটা পে করছে সেটা কি বলা হয় কিন্তু ক্যাশেই দেওয়া হয় এটাকে বলা হয় লিভ স্যালারি ঠিক আছে তো এই লিভ স্যালারি কতখানি পোরশন ট্যাক্সেবল হবে এটা আমাদের কিন্তু জানতে লাগবে তার আগে বলে দিই যে লিভ স্যালারি তিনটে জায়গায় একজন এমপ্লয়ি পেতে পারে নাম্বার 1 হলো লিভ স্যালারি রিসিভ ডিউরিং দ্য কন্টিনিউয়েশন অফ সার্ভিস অর ডিউরিং দ্য টেনিউর অফ সার্ভিস যদি চাকরি চলাকালীন লিভ স্যালারি পায় বোথ ইন দ্য হ্যান্ডস অফ গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট এমপ্লয়ি ফুলি ট্যাক্সেবল তার লিভ স্যালারি রিসিভ ডিউরিং দ্য টেনিউর অফ সার্ভিস অর ডিউরিং দ্য কন্টিনিউয়েশন অফ সার্ভিস ইজ ফুলি ট্যাক্সেবল বোথ ইন দ্য হ্যান্ডস অফ গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট এমপ্লয়ি নাম্বার 2 হলো লিভ স্যালারি রিসিভড by the legal heir of the deceased employee সেক্ষেত্রে কি বলে দেওয়া আছে সে ডিজিস্ট এমপ্লয়ি হোক বা তার লিগ্যাল হিয়ারদের হাতেই হোক পুরোটাই কিন্তু কমপ্লিটলি এক্সেপশন হয়ে যাবে তখন এক পয়সা কিন্তু ট্যাক্স পে করতে লাগবে না আর নাম্বার 3 স্টেজ হলো লিভ স্যালারি রিসিভড এট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট ঠিক আছে লিভ স্যালারি রিসিভড এট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট কতখানি ট্যাক্সেবল হবে এখানে আমাদের এমপ্লয়িকে আমরা দুটো পার্টে ভাগ করি একজন হলো গভর্নমেন্ট এমপ্লয়ি দুজনের জন্য রুল কিন্তু আলাদা আলাদা কতখানি পোরশন এক্সেপশন পাবে প্রথমটা হলো গভর্নমেন্ট এমপ্লয়ি সেকেন্ডটা হলো নন গভর্নমেন্ট এমপ্লয়ি যদি গভর্নমেন্ট
গভর্নমেন্ট এমপ্লয়ি মানে লিভ স্যালারি পয়সা পায় এট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, তার হাতে কিন্তু পুরোটাই এক্সেপ্ট হয়ে যায়। সেকশনটা হলো 10(10)(1), আমি সেকশনটা এখানে লিখে দিচ্ছি as per section 10(10)(1). তাহলে সেকশন 10(10)(1) এতে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি লিভ স্যালারি রিসিভড at the time of retirement by a government employee মানে will be fully exempt as per section 10(10)(1), তাহলে এক পয়সা ট্যাক্স পে করতে হবে না। এবার বলবো লিভ স্যালারি রিসিভড at the time of retirement by a non government employee। এখানে কি বলা আছে না, চারটে অল্টারনেটিভ আছে। চারটে অল্টারনেটিভের মধ্যে যেটা লোয়ার সেটা হচ্ছে কি এক্সেমশন পাবে, সেকশনটা হয়ে যাবে, সেকশনটা সেক্ষেত্রে হয়ে যাবে 10(10)(2). 10(10)(2) চারটে অল্টারনেটিভ কি? এই চারটে অল্টারনেটিভের মধ্যে যেটা লোয়ার হবে সেটা হচ্ছে কি এক্সেম্পট পাবে, সেটাই হচ্ছে কি এক্সেমশন পাবে as per section 10(10)(2). চারটে অল্টারনেটিভ কি কি আছে? নাম্বার 1 অল্টারনেটিভ হলো অ্যাকচুয়াল লিভ স্যালারি রিসিভড at the time of retirement. Number 2 হলো cash equivalent to leave salary, cash equivalent to leave salary in respect of period of earned leave credited to an employee at the time of his retirement. Number 3 হলো 10 month average salary, আর নাম্বার 4 হলো ম্যাক্সিমাম রুপিস 25 lakhs। ঠিক আছে, এগুলো আমি অঙ্ক করিয়ে দেবো, ক্লিয়ার হয়ে যাবে। এবার একটুখানি বলে দিই যে ওই যে যেটা বললাম ক্যাশ ইকুইভ্যালেন্ট টু লিভ স্যালারি ইন রেসপেক্ট অফ পিরিয়ড অফ আর্নড লিভ ক্রেডিটেড টু অ্যান এমপ্লয়ি এট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট। এখানে বলে দেওয়া আছে যে লিভ এন্টাইটেলমেন্ট অ্যাজ পার সার্ভিস রুল ক্যান নট এক্সিড 30 days, ক্যান নট এক্সিড 30 days ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। তার মানে কোন মানে এমপ্লয়ি কোন এমপ্লয়ার তার এমপ্লয়িকে বছরে তো 45 ডেজেরও মানে তার অ্যাজ পার সার্ভিস রুল সে বছরে তো 45 ডেজ ছুটি পায়, 45 ডেজ ছুটি পায়, বা কেউ হয়তো 25 ডেজ ছুটি পায়। এখানে রুল কি বলে দেওয়া আছে, কোন মতে কিন্তু মানে ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস 30 ডেজ মানে এক্সিড করবে না, এটা কিন্তু আমাদের রুলেতে কিন্তু বলে দেওয়া আছে। ঠিক আছে, মানে প্রত্যেকটা কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিসের জন্য মানে 30 ডেজ। ঠিক আছে, আর এখানে কোনো মানে ফ্র্যাকশন অফ ইয়ার যদি থাকে, ধরো কেউ হয়তো 30 ইয়ার্স 9 মান্থ কেউ সার্ভিস করেছে, ওই 9 মান্থটাকে কিন্তু আমরা ইগনোর করে দেবো। 30 মান্থ 5 মান্থ হলো মানে ফ্র্যাকশন অফ ইয়ারটাকে আমরা ইগনোর করব, তারপর আর 30 ইয়ার্স 11 মান্থ হলো কিন্তু আমরা মানে ফ্র্যাকশন অফ ইয়ারটাকে আমরা কিন্তু ইগনোর করে শুধু 30 ইয়ার্সটাকে বাদ দেব। ঠিক আছে, তাহলে এই আমি রুল বলে দিলাম। এবার এই যে বললাম যে 10 মান্থ অ্যাভারেজ স্যালারি, তাহলে এবার আমাদের বা ওই সেকেন্ড যে অল্টারনেটিভটাকে আমি বলেছিলাম এই দুটোর জন্য কিন্তু আমাদের অ্যাভারেজ স্যালারি কাকে বলে সেটা কিন্তু জানতে লাগবে। অ্যাভারেজ স্যালারি কাকে বলে? অ্যাভারেজ স্যালারি হলো যে মানে অ্যাভারেজ স্যালারি drawn by an employee during the period of 10 months preceding to the date of his retirement। তার মানে ঠিক যেদিনকে রিটায়ার করছে ঠিক তার আগে মানে সেই দিন থেকে একদম পেছনে 10 মাসের স্যালারি আমরা অ্যাভারেজ নেব। তার মানে পেছনে 10 মাসের স্যালারি অ্যাড করে তাকে 10 দিয়ে আমরা মানে ডিভাইড করব, তাহলে কিন্তু আমরা অ্যাভারেজ স্যালারি পেয়ে যাব। মানে একটু এগুলো কমপ্লিকেটেড জিনিস, অঙ্ক পড়ালে কিন্তু তোমাদের একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে স্যালারি মানে কি? এখানে স্যালারি মানে যেরকম কালকে আমি তোমাদের অ্যাকোমোডেশনের সময় বলেছিলাম যে স্যালারি মানে কি আমি বলে দিয়েছিলাম, মানে ভিডিও ক্লাসগুলো ফলো করবে। তো মানে তোমার লিভ স্যালারি পারপাসে স্যালারি মানে হলো বেসিক স্যালারি, ডিআরএস অ্যালাউন্স, obviously ডিআরএস অ্যালাউন্স কি কিন্তু পার্ট অফ স্যালারি হতে হবে, মানে ফর্মিং পার্ট অফ স্যালারি, আর কমিশন অন সেলস, সেলের উপরে ফিক্সড পার্সেন্টেজে যদি কোনো কমিশন পায় সেটাকে একমাত্র কনসিডার করা হবে। এছাড়া কিন্তু স্যালারির মধ্যে আর কোনো অ্যালাউন্স কিছু আসবে না। ঠিক আছে, বেসিক স্যালারি, ডিআরএস অ্যালাউন্স ইফ ফর্মিং পার্ট অফ স্যালারি, আর কমিশন অ্যাজ আ ফিক্সড পার্সেন্টেজ অফ সেলস। ঠিক আছে, এইবার তাহলে আমি একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, একেবারে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর এই অঙ্কটা দেখেও তোমরা কিন্তু দুটো তিনটে অঙ্ক বাড়িতে করে নিতে পারবে। পরীক্ষায় সেক্ষেত্রে পড়াশোনা তোমাদের করতেই হবে, ডাউট হলে আমার ফোন আছে, তুমি মানে জিজ্ঞেস করলাম। ঠিক আছে, তো অঙ্কটাকে আমি করে দিচ্ছি। যথারীতি যখন ইউটিউব চ্যানেলে আমি আপলোড করবো তোমরা ডেসক্রিপশনে গেলে কিন্তু মানে সামটাকে আমি দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশনে গেলে প্রবলেমটা দেখতে পেয়ে যাবে, যাতে তোমাদের মানে সলভটা বুঝতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, আমি বলছি অঙ্কটাকে মন দিয়ে শোনো। বলছে মিস্টার এক্স এ প্রাইভেট সেক্টর এমপ্লয়ি, পরিষ্কার বলে দেবে প্রাইভেট সেক্টর এমপ্লয়ি, রিটায়ার্ড অন February 29, 2024 after 22 years and 5 months of service। তাহলে 22 বছর 5 মাস মানে চাকরি করার পর ও February 29, 2004 তে আমাদের পিবিএস এর মধ্যে রিটায়ার করেছে প্রাইভেট সেক্টর এমপ্লয়ি। বলছে হি রিসিভড লিভ স্যালারি অফ রুপিস 57,500 পার মান্থ। ঠিক আছে,
for 30 months leave standing credit at the time of his retirement. 30 months leave standing credit at the time of his retirement. এই জায়গাটাকে আমি আবার ডিসকাস করব যখন সলভ করব। ওই যে সেকেন্ড অল্টারনেটিভটা যেটা বলেছিলাম যে ক্যাশ ইকুইভ্যালেন্ট টু লিভ স্যালারি, মানে ইন রেসপেক্ট অফ দ্য পিরিয়ড অফ আর্ন লিভ টু দ্য ক্রেডিট অফ দ্য এমপ্লয়ি এট দ্য টাইম অফ হিজ রিটায়ারমেন্ট। এখানে আমরা কি বলেছিলাম যে মানে অ্যাজ পার সার্ভিস রুল মানে লিভ কখনোই কিন্তু 30 ডেজ ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস এক্সিড করবে না। আর সেখান থেকে আমরা লেস করে দেবো যে ছুটিটা ও অ্যাভেল করে ফেলেছে, সেটাকে মাইনাস করলে আমরা পাবো ম্যাক্সিমাম এন্টাইটেলমেন্ট অফ আর্ন লিভ। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে ওরা বলছে যে হি রিসিভ লিভ স্যালারি at the rate of rupees 57,500 per month for 30 months leave standing credit at the time of his retirement. ছুটির সময় মানে যখন রিটায়ার করে তখন ওর হাতে 30 মাসের ছুটি কিন্তু জমে আছে। বলছে আদার রিলেভেন্ট ইনফরমেশন আর অ্যাজ ফলোস। বলছে বেসিক স্যালারি এট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের সময় বেসিক স্যালারি আমাদের বলে দেওয়া আছে, ব্র্যাকেটে বলে দেওয়া আছে দেখো ইনক্রিমেন্ট rupees 2,500 per month fell due on 1st January each year। ঠিক আছে, তাহলে রিটায়ারমেন্টের সময় বেসিক স্যালারি বলে দেওয়া আছে তোমার 57,500 পার মান্থ। আর বলছে যে 1st January each year এতে ওর কিন্তু 2,500 করে ওর কিন্তু ইনক্রিমেন্ট হয়। ঠিক আছে, ডিয়ারনেস অ্যালাউন্স বলে দিয়েছে, পরিষ্কার বলে দিয়েছে বিং পার্ট অফ স্যালারি, তোমার বলছে 50% অফ বেসিক স্যালারি। আর মেডিকেল অ্যালাউন্স বলে দিয়েছে rupees 3,000 পার মান্থ, যদি এটা আমাদের কোনো কাজে লাগবে না। বোনাস বলছে 2 মান্থস অ্যাভারেজ বেসিক স্যালারি, আমাদের বোনাস এখানে কিন্তু কাজে লাগবে না। আচ্ছা, এবার বলছে লিভ এন্টাইটেলমেন্ট ফর এভরি ইয়ার অফ সার্ভিস অ্যাজ পার সার্ভিস রুল, বলে দেওয়া আছে 1.5 মান্থ, তার মানে 45 ডেজ ছুটির পয়সা, ছুটি পায় বছর, ছুটির পয়সা না বছরে তো সার্ভিস রুলেতে মানে 1.5 মান্থের ছুটির কথা বলা আছে। তার 1.5 মান্থ মানে হচ্ছে কি তোমার মানে 45 ডেজ। আর বলছে লিভ অ্যাভেলড অফ ডিউরিং দ্য টেনিওর অফ সার্ভিস 6 মান্থ, বলে দিয়েছে ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল মানে অ্যামাউন্ট অফ লিভ স্যালারি রিসিভড বাই মিস্টার এক্স। ঠিক আছে, দেখো যে অঙ্কগুলো আমি করিয়ে দিই মানে একদম টপ লেভেলের সামগুলোকে কিন্তু আমি করিয়ে দিই, যাতে কিনা একদম মানে ইজি অঙ্কগুলোকে কিন্তু আমি করাই না, যাতে কিন্তু মানে এই অঙ্কটা যেটা আমি করে দিচ্ছি এটা করলেই তোমাদের ওখান থেকে কিন্তু 3-4টা অঙ্ক তোমরা করে নিতে পারবে, সেভাবেই আমি কিন্তু করিয়ে দিই। ঠিক আছে, ভালো করে করে কিন্তু আমার ক্লাস কিন্তু ফলো করবে, বারে বারে করছি। আচ্ছা, তাহলে এইখানটাই করে দিচ্ছি। ঠিক আছে, আর ওয়ার্কিংসটা আমি এইখানটায় করব। তাহলে এখানটা লিখছি, এটা আছে থাক, এটা লেখা আছে থাক। তাহলে এখানে লিখছি যে কম্পিউটেশন অফ taxable leave salary, of Mr. X বলে নাম আছে, for the assessment year কে AOY বলে লিখলাম 2024-25। ঠিক আছে, দুটো কলাম আমি করে দেব রাইট সাইডে। আচ্ছা, এদিকটা জায়গা রেখে এদিকটা কিন্তু আমার ওয়ার্কিংস করতে লাগবে। ঠিক আছে, এইটুকুনির মধ্যে আমি অঙ্কটাকে সারবো, এখানটা আমি ওয়ার্কিংস করবো, এই আবার স্যালারিটা বার করতে লাগবে। দুটো কলাম আমি করে দিলাম। ঠিক আছে, এই দুটো আমাদের রুপিস অ্যামাউন্ট। তাহলে আমি মানে কি বুঝলাম যে রিটায়ারমেন্টের সময় ছুটির পয়সা পাচ্ছে নন গভর্নমেন্ট এমপ্লয়ি। ঠিক আছে, তাহলে লিখি আমি যে লিভ স্যালারি রিসিভড, কত টাকা, লিভ স্যালারি কত টাকা পেয়েছে দেখো। বলছে যে হি রিসিভড লিভ স্যালারি এট দ্য রেট অফ rupees 57,500 per month for 30 months leave standing credit at the time of his retirement। তাহলে টোটাল ছুটির পয়সা আমাদের কতখানি হবে 57,500 into 30, 57,500 into 30 মানে 30 মাসের ছুটির পয়সা ও রিটায়ারমেন্টের সময় জমেছিল, প্রত্যেক মাসে 57,500 করে ছুটির পয়সা পায়। ঠিক আছে, তাহলে 57,500 into 30 এটা করলে আমাদের কত হয়, এটাকে আমরা সেকেন্ড ঘরেতে লিখবো, এমনটা একটু বড় ফিগার হবে, তার মানে আমাদের 3টে জিরো হবে,
3 5 15 হাতে 1 3 7 21 থেকে 22 এর 2 হাতে থেকে 2 3 5 15 দিয়ে মানে 17,25,000 ঠিক আছে। এইটাই হলো অ্যাকচুয়ালি লিভ স্যালারি রিসিভ করেছিল 17,25,000। বোঝা যাচ্ছে তো পরিষ্কার করে 17,25,000। পারলে অ্যামাউন্টের কলামটাকে আমি একটুখানি বাড়িয়ে দিচ্ছি যাতে দেখতে তোমাদের সুবিধা হয়। 17,25,000 17,25,000 আর এইখান থেকে অ্যামাউন্ট কলামগুলোকে করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফিগারগুলো একটু বড় বড় আছে ঠিক আছে। আচ্ছা আর কোনো অসুবিধা নেই ব্যাস। এখানটা অ্যামাউন্ট রুপিস এখানটা অ্যামাউন্ট রুপিস ঠিক আছে। তাহলে 17,25,000 57,500 করে পার মান্থ ছুটির পয়সা পায় আর 30 মান্থসের মানে লিভ ওর মানে রিটায়ারমেন্টের সময় কিন্তু দেওয়া ছিল ঠিক আছে। তাহলে এবার আমরা লিখব লেস এক্সেমশন ভালো করে খেয়াল করবে। আন্ডার সেকশন 10 ডাবল 2 তাহলে আমি এখানে লিখব লিস্ট অফ দ্য ফলোইং 4 অল্টারনেটিভস। লিস্ট অফ দ্য লিস্ট মানে ছোট লিস্ট অফ দ্য ফলোইং 4 alternatives list of the following 4 alternatives ঠিক আছে। চারটি অল্টারনেটিভের মধ্যে যেটা লোয়ার হবে তখন আমি বলে দিয়েছি। তাহলে একটা করে আমি লিখি। নাম্বার 1 actual leave salary received এটাই 17,25,000 নাম্বার 2 লিখব যে ক্যাশ ইকুইভ্যালেন্ট টু লিভ স্যালারি in respect of period of earned leave credited to him at the time of retirement এটা আমাদের কিন্তু এই পিরিয়ড অফ আর্ন লিভটা আমাদের কিন্তু ওয়ার্কিংস করে বার করতে হবে ঠিক আছে। করেই দিই এখানে ওয়ার্কিংস আমি করেই এইখান থেকে আমি ওয়ার্কিং শুরু করছি। ওয়ার্কিংস তাহলে আমরা কি লিখব ম্যাক্সিমাম পিরিয়ড অফ আর্ন লিভ maximum period of earned leave credited at the time of retirement মানে এখানে আমরা ইন টার্মস অফ মানতে পাবো। তো কি বলেছিলাম ও সার্ভিস করেছে কতদিন দেখো ও সার্ভিস করেছে বলেছে 22 ইয়ার্স 5 মান্থ। তাহলে এই ফ্র্যাকশনটাকে আমরা ইগনোর করব। আচ্ছা তাহলে 22 ইনটু ওদের সার্ভিস করলে বলে দেওয়া আছে কিন্তু 1.5 মান্থ মানে ছুটি পায় প্রত্যেক মাসে। কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এই ম্যাক্সিমাম পিরিয়ড অফ আর্নড লিভ বার করবার জন্য কিন্তু মানে অ্যাজ পার সার্ভিস রুল তোমার হচ্ছে কি কোনো মতেই কিন্তু 30 ডেজের বেশি এক্সিড করবে না ঠিক আছে। মানে 30 ডেজ এর লিভের থেকে কিন্তু বেশি কিন্তু এক্সিড করবে না। তাহলে আমরা এখানে কিভাবে করব যেহেতু তোমার দেখো শিখিয়ে দিই জায়গাটা যেহেতু তোমার 30 ডেজের বেশি পাচ্ছে ওই জন্য আমরা 30 দিয়ে ইনটু করছি ঠিক আছে। কিন্তু সাপোজ ধরো 25 ডেজের লিভ পায় তখন কিন্তু এখানে 25 দিয়ে কিন্তু আমরা ইনটু করতাম। তার মানে যত বছর সার্ভিস করলো ভালো করে বুঝে নাও
যত বছর সার্ভিস করলো, হ্যাঁ 1 ইয়ার ইকুইভ্যালেন্ট টু মানে 30 ডেজ, ঠিক আছে 1 ইয়ার ইকুইভ্যালেন্ট টু 30 ডেজ, তাহলে 22 ইয়ার্স ইকুইভ্যালেন্ট টু কত ডেজ হবে, তাহলে এটা আমরা ডেজে পেলাম, তাকে আমরা 30 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে কিন্তু আমরা ইন টার্মস অফ মান্থে পেয়ে যাব, ঠিক আছে। যেহেতু মানে 30 ডেজের বেশি লিভ পায় ওই জন্য 30 দিয়ে আমরা ইনটু করলাম, আর যদি 30 যদি কম হয়, ধরো 26 ডেজের লিভ পায়, তখন কিন্তু 30 জায়গায় কিন্তু তোমরা 25 লিখবে, নিচে কিন্তু 30 দেবে, এটা কিন্তু মানে ডেজকে মান্থে কনভার্ট করে জন্য করে দিলাম। এত ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিচ্ছি, পরিষ্কার করে বুঝে নাও। আচ্ছা, তাহলে এটা তো আমাদের 22 মান্থসই হবে, 22 মান্থস, আর লেস লিভ অ্যাভেল, লিভ অ্যাভেল, অ্যাভেল অফ কত মাস বলে দিয়েছে, 6 মান্থ বোধহয় বলে দিয়েছে, অঙ্কেতে দেখো বলে দিয়েছে যে লিভ অ্যাভেল অফ ডিউরিং দ্য টেনিউর অফ সার্ভিস বলে দিয়েছে তোমার 6 মান্থ, তাহলে লিভ অ্যাভেল অফ 6 মান্থ, তার মানে 16 মান্থ হলো আমাদের ম্যাক্সিমাম এনটাইটেলমেন্ট অফ আর্ন লিভ। এই 16 মান্থকে আমরা আমাদের এখানে তোমাকে এভারেজ স্যালারি দিয়ে কিন্তু ইনটু করতে লাগবে, সেই এভারেজ স্যালারিটা বার করব। আচ্ছা, তাহলে এবার আমরা এভারেজ স্যালারিটা বার করি, এইখানটা আমি ওয়ার্কিংসটা করছি, ঠিক আছে, ওখানটার জায়গা নেই, এই জায়গাটা আমি ওয়ার্কিংস করে দিচ্ছি যে কিভাবে আমরা এভারেজ স্যালারি বার করব। তারপরে এটা হলো আমাদের ওয়ার্কিং নোট 1, এটা হলো নোট 1, আর এটা হলো ওয়ার্কিং নোট 2। দেখো যে কম্পিউটেশন অফ এভারেজ স্যালারি, কম্পিউটেশন অফ এভারেজ স্যালারি, কম্পিউটেশন অফ এভারেজ স্যালারি, ঠিক আছে। তাহলে বেসিক নেব, বেসিক স্যালারি মন দিয়ে খেয়াল করো, বেসিক স্যালারি কিন্তু হ্যাঁ তোমার এট দা রিটায়ারমেন্ট দেখো কত বড় দেওয়া আছে, বেসিক স্যালারি এট দা রিটায়ারমেন্ট হ্যাঁ তোমার বলে দিচ্ছে 57,500, এবার বলে দিচ্ছে 2,500 করে ওর ইনক্রিমেন্ট হয় তোমার হচ্ছে কি 1 জানুয়ারি ইচ ইয়ার। তাহলে আগে আমাকে দেখে নিতে লাগবে যে মানে কোন পিরিয়ডের পেছনে যখন আমরা মানে এভারেজ স্যালারি যখন ক্যালকুলেট করব, আমি বলেই দিয়েছিলাম যে এভারেজ স্যালারি কিভাবে ক্যালকুলেট করবে না, এভারেজ স্যালারি হ্যাঁ ইজ টু বি ক্যালকুলেটেড মানে on the basis of average salary drawn by an employee during the period of 10 month preceding the date of his মানে রিটায়ারমেন্ট, ঠিক আছে। ঠিক যেদিনকে রিটায়ার করছে সেই দিনের আগে থেকে পেছনে 10 মাস কাউন্ট করবে। তাহলে ও রিটায়ার করেছে, দেখো ও রিটায়ার করেছে কিন্তু তোমার 29 ফেব্রুয়ারি, তাহলে এই 29 ফেব্রুয়ারি থেকে পেছনে 10 মাস কাউন্ট করো, 29 ফেব্রুয়ারি 2024, তাহলে ফেব্রুয়ারি তার আগে জানুয়ারি, ঠিক আছে, তার আগে ডিসেম্বর, ডিসেম্বরের আগে তোমার হচ্ছে কি নভেম্বর, নভেম্বরের আগে তোমার হচ্ছে অক্টোবর, তার আগে তোমার হচ্ছে কি সেপ্টেম্বর, সেপ্টেম্বরের আগে তোমার হচ্ছে আগস্ট, তার আগে তোমার হচ্ছে জুলাই, তার আগে হচ্ছে কি জুন, তার আগে হচ্ছে কি মে। তার মানে মে 23 থেকে হ্যাঁ তোমার হচ্ছে কি ফেব্রুয়ারি 24, এই পিরিয়ডে কিন্তু আমরা স্যালারি ক্যালকুলেট করব। লিখে দিচ্ছি যে ফ্রম মে 23 টু ফেব্রুয়ারি 24, বুঝতে পারলে? তাহলে এই পিরিয়ডের আমরা মানে বেসিক স্যালারি নেব। এবার বলে দিয়েছে দেখো জানুয়ারি মাস থেকে ওর ইনক্রিমেন্ট হয় 2500, তাহলে মানে এট দা টাইম অফ রিটায়ারমেন্ট ওর বেসিক বলে দেওয়া আছে 57,500, ইনক্রিমেন্ট হয় 2500, তার মানে জানুয়ারি মাস আসতেই ওর 57,500 টা হয়েছে, তার আগে নিশ্চয়ই 55,000 ছিল। তার মানে তোমার ওই মে থেকে ডিসেম্বর অবধি আমরা 8 মান্থের নেব 55,000 করে, আর জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসের আমরা নেব 57,500 করে, ঠিক আছে। তাহলে 55,000 into 8 plus 57,500 into তোমার হচ্ছে কি 2, এটা করলে কত হয় 55,000 into 8 মানে 0 0 0 50 টা 40 এর শুরু 100 এর 4 40 এর 4 44, তার মানে 4,40,000, আর এখানটা হচ্ছে 0 0 5 2 10, আচ্ছা 15 হাতে 1 5 10 আচ্ছা, তার মানে 4,40,000 আর 1,15,000, তার মানে আমাদের হলো বেসিকটা কত দাঁড়ালো 5 লাখ, তোমার হচ্ছে কি 55,000, 5,55,000, ঠিক আছে 5,55,000। এবার আমরা নেব ডিএ,
তাহলে বেসিক আমাদের বেরিয়ে গেল 5,55,000। এবার আমরা নেব হচ্ছে কি তোমার ডিএ কত বলে দিয়েছে। হ্যাঁ, ডিএ ওদের বলে দিয়েছে, দেখো ডিয়ারনেস অ্যালাউন্স বলে দিয়েছে ফর্মিং পার্ট অফ স্যালারি 50% অফ বেসিক স্যালারি। তাহলে এইটা আমরা 50% নেব, 5,55,000 এর 50%। 5,55,000 এর 50% মানে আমাদের কত হয়, ঠিক আছে, মানে হাফ হয়ে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে কি তোমার 2,7, আচ্ছা ফের 7,500, তার মানে 2,77,500, ঠিক আছে, 2,77,500। এইটা হলো আমাদের 5,50,000 এর তোমার হচ্ছে কি 50%, ঠিক আছে। আচ্ছা, 5,50,000 এর 50%, তাহলে এইভাবে আমরা ক্যালকুলেট করলাম। আচ্ছা, মানে 4,40,000 এর এখানে হচ্ছে কি তোমার 50% মানে 2,20,000 টাকা, আর 1,15,000 এর 50% মানে কত হয় তোমার হচ্ছে কি ওই 57,500, তাহলে 277,500, ঠিক আছে। আর এখানে কোনো কমিশনার সেলস বলে কিছু বলেনি, তাহলে দুটোকে আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে। তাহলে 0, 0, 5, 7 আর 5 12, 2 হাতে থেকে 1, 7 থেকে 8 আর 5 13, 3 হাতে থেকে 1, 2 থেকে 3 আর 5 8। তাহলে আমাদের হলো 8,32,500। এটা হলো আমাদের 10 মান্থের স্যালারি। এটা হলো স্যালারি, টোটাল স্যালারি, এটা টোটাল স্যালারি ফর প্রিসিডিং 10 মান্থস, ফর প্রিসিডিং 10 মান্থস, 10 মান্থস হয়ে গেল আমাদের অঙ্ক। তাহলে এবার আমরা করব এভারেজ স্যালারি, এভারেজ স্যালারি। তাহলে 8,32,500 ডিভাইডেড বাই 10 করব, তার মানে হলো 83,250, ঠিক আছে। 83,250 ইনটু আমাদের হবে হচ্ছে কি 16, এটা আমাদের হবে সেকেন্ড অল্টারনেটিভ। খুব ছোট জায়গা আছে, মানে ছোট করে লিখতে লাগবে। তার মানে 83,250 ইনটু হচ্ছে কি তোমার 16। তাহলে আমরা করি 0, 5 ষোলো 80, 0 হাতে থেকে 8, আচ্ছা 16 দুগুণে 32, 8 40, 0 হাতে থেকে হলো 4, আচ্ছা 3 ষোলো 48, আর 4 হলো 52 হাতে থেকে 5, তোমার হচ্ছে কি 8 ষোলো 128 আর 5 133, ঠিক আছে। 13,32,000 সেকেন্ড অল্টারনেটিভ হলো। থার্ড অল্টারনেটিভ হলো হ্যাঁ তোমার 10 মান্থস এভারেজ স্যালারি। 10 মান্থস, খুব ছোট জায়গা আছে, শর্টে লিখলাম 10 মান্থস এভারেজ স্যালারি। তার মানে যেটা এভারেজ স্যালারি বের হলো এটাকে 10 দিয়ে ইনটু করব, তার মানে এটাই আমাদের বের হবে 8,32,500, ঠিক আছে, 8,32,500। আর ম্যাক্সিমাম আমাদের লিখে দেওয়া আছে যে 25 লাখ, ম্যাক্সিমাম রুপিস 25 লাখ। এই হলো আমাদের চারটে অল্টারনেটিভ, 25 লাখ, 25 লাখ। তাহলে চারটের মধ্যে আমাদের হ্যাঁ সবথেকে ছোট কোনটা হলো দেখো 8,32,500। তাহলে 8,32,500 হ্যাঁ এটাই হচ্ছে কি আমাদের এক্সেমশন পেয়ে যাবে। 8,32,500 এটাই আমাদের এক্সেমশন পাবে। 8 লাখ এই পাশে টিক মেরে নিয়ে চলে আসবে, ঠিক আছে, যেটা ছোট সেটার পাশে যেটা লিস্ট। তাহলে 8,32,500, 8,32,500। তাহলে ডিফারেন্সটা আমাদের ট্যাক্সেবল হবে। তাহলে কত হবে তোমার 0, 0, 5 কত 10, 5 হাতে 1, 2 কে 3 কত 5, 2, 2, আচ্ছা 3 কত 12, 9 12 হাতে থাকে 1, 8 কে 9 কত 17, 8। মানে এইটা হলো আমাদের ট্যাক্সেবল পোরশন 8,92,500, ঠিক আছে। 8,92,500 এইটা হলো আমাদের কিন্তু ট্যাক্সেবল পোরশন, ঠিক আছে, ট্যাক্সেবল লিভ স্যালারি এইটা। আর এখানে আমাদের লিখবার আমার জায়গা ছিল না, এখানে শুধু লিখে দেবে যে ট্যাক্সেবল অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে ক্লিয়ার করে কিন্তু আমি করিয়ে দিলাম, ভালো করে আমি সরে যাচ্ছি, ভালো করে বোর্ড দেখে নাও, মন দিয়ে অঙ্কটাকে দেখে আরো একটা দুটো অঙ্ক নিজেরা বাড়িতে কিন্তু করো। কোনো ডাউট থাকলে আমাকে কিন্তু মানে ফোন করে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করে নিতে পারো। তো এইটুকুনি বলার। থ্যাংক ইউ তোমাদের সবাইকে।